মার্চ আসতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। 31শে মার্চের মধ্যে এই কাজগুলো যদি আপনারা না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পরবর্তীকালে বড়সড় আর্থিক জরিমানার মধ্যে পড়তে হতে পারে। এই কাজগুলোকে আপনাকে অবশ্যই মনে করে 31শে মার্চের মধ্যে করতে হবে। আপনারা সবাই জানেন একটা আর্থিক বছর শেষ হয় 31শে মার্চ এবং 1 এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু হয়। তো সেক্ষেত্রে 31শে মার্চ ডেটটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কোন কোন কাজ রয়েছে যেগুলোকে 31শে মার্চের মধ্যে করতেই হবে জানাবো, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনাদের মধ্যে কারা কারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, 2026-27 অর্থবর্ষের শুরুর আগে অর্থাৎ 31শে মার্চ 2026-এর মধ্যে বেশ কিছু আর্থিক কাজ শেষ করতে হবে। এই পদক্ষেপগুলো যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে আপনি কর সাশ্রয় করতে পারবেন এবং বিভিন্ন প্রকার জরিমানা থেকে আপনি বাঁচতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথম যে কাজটিকে আপনাকে করতে হবে 31শে মার্চের মধ্যে সেটা হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং। 2026-2027 সালের নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগে করদাতাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আর্থিক কাজ শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু চলতি 2025-2026 অর্থবছর শেষ হতে খুব বেশি আর সময় বাকি নেই, হাতে মাত্র আর কটা দিন রয়েছে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই পরিস্থিতিতে 31শে মার্চ 2026-এর আগে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিলে মানুষ কর সাশ্রয় করতে পারবে এবং জরিমানা এড়াতে পারবে। যদি কোনো কর্মচারী বছরের শুরুতে কর সাশ্রয়ের জন্য তাদের নিয়োগকর্তাকে বিভিন্ন বিনিয়োগ সম্পর্কে তথ্য প্রদান করে থাকেন তাহলে আর্থিক বছর শেষ হওয়ার আগে এর প্রমাণ জমা দেওয়া অপরিহার্য। অর্থাৎ ধরুন কোনো করদাতা পিপিএফ করেছেন, অথবা ধরুন কোনো করদাতা ট্যাক্স সেভার এফডি করেছেন, অথবা ধরুন কোনো করদাতা সুকন্যা সমৃদ্ধি যোজনা করেছেন, তো তার এমপ্লয়ারকে সেই সংক্রান্ত প্রমাণ দেওয়া অনিবার্য বা অপরিহার্য। এই কাজটি সাধারণত 31শে মার্চের আগে করে ফেলা উচিত। 31শে মার্চ অবধি ওয়েট করা উচিত নয়, 31শে মার্চের আগে করে ফেলা উচিত। যদি কর্মচারী সময় মতন বিনিয়োগ সম্পর্কিত নথি যদি জমা দিতে ব্যর্থ হন তাহলে কোম্পানি তাদের বেতন থেকে উচ্চতর টিডিএস কেটে নিতে পারে, যার ফলে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। অর্থাৎ ধরুন আপনি বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি করেন বা কোনো সরকারি জায়গাতে চাকরি করেন, তো সেক্ষেত্রে ধরুন আপনি পিপিএফ করেছেন, আপনি ট্যাক্স সেভার এফডি করেছেন, অথবা ধরুন আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খুলেছেন, যদিও ট্যাক্স সেভার এফডিটা আলাদা ব্যাপার, তো সুকন্যা সমৃদ্ধি করেছেন। তো সেক্ষেত্রে যদি আপনি এর প্রমাণ যদি আপনি জমা না করেন তাহলে সেক্ষেত্রে কোম্পানি বা আপনার যে চাকরি করেন যেই ডিপার্টমেন্টে কীভাবে আপনি এগুলো করেননি তাহলে কী হবে, উচ্চ হারে টিডিএস কেটে নেবে, কারণ এটাই লাস্ট মাস টিডিএস কাটা। তো সেক্ষেত্রে উচ্চ হারে টিডিএস কেটে নেবে, আর একবার টিডিএস কাটলে পরে রিটার্ন ফাইল করার পরেও কিন্তু সেরকমভাবে রিফান্ড পাওয়াটা খুবই চাপের ব্যাপার হয়ে যায়। দেখুন, যাদের মোট কর দায় 10,000 টাকার বেশি তাদের অগ্রিম কর দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ যাদের মোট কর দায় 10,000 টাকার বেশি তাদের অগ্রিম কর দিতে হবে। এর জন্য শেষ তারিখ হচ্ছে 15ই মার্চ 2026। যদি কোনো ব্যক্তি এই সময়সীমার মধ্যে অগ্রিম কর যদি পরিশোধ করতে ব্যর্থ হন কোনো ব্যক্তি, তাহলে তাদের অতিরিক্ত সুদ এবং সেই সঙ্গে জরিমানা ভোগ করতে হবে। অর্থাৎ 10,000 টাকার উপরে ট্যাক্স লায়াবিলিটি হলে পরে আপনাকে 15ই মার্চের মধ্যে ট্যাক্স পেমেন্ট করতে হবে, এবং কেউ যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে পরে জরিমানা দিতে হবে এবং অতিরিক্ত সুদ দিতে হবে। অতএব আর্থিক বছর শেষ হওয়ার আগে এটা বাধ্যতামূলকভাবে পূরণ করা অপরিহার্য বলে মনে করা হয়। দেখুন, যারা পুরনো কর ব্যবস্থা বেছে নিয়েছেন, ওল্ড ট্যাক্স রিজিম যারা বেছে নিয়েছেন, তারা নির্দিষ্ট সঞ্চয় প্রকল্পগুলোতে বিনিয়োগ করলে পরে কর ছাড় আপনারা পেয়ে যাবেন। আয়কর নিয়ম অনুযায়ী এই ধরনের বিনিয়োগ অব্যাহতিপ্রাপ্ত, যার মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড রয়েছে, পিপিএফ রয়েছে, এসএসওয়াই রয়েছে বা এনএসসি রয়েছে, এগুলো যদি আপনি করে থাকেন এবং যদি আপনাদের ওল্ড ট্যাক্স রিজিম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এক্ষেত্রে কর ছাড় পাবেন। তো যদিও নিউ ট্যাক্স রিজিমে এত ছাড় দিয়ে দিয়েছে, ওল্ড ট্যাক্স রিজিমে কোনো প্রকারের ট্যাক্স স্ল্যাব বাড়ায়নি, তো খুব কম সংখ্যক লোকই রয়েছে বর্তমানে যারা ওল্ড ট্যাক্স রিজিমে যারা ট্যাক্স এখনও অবধি আইটিআর ফাইল করে। তো আপনি কি ওল্ড ট্যাক্স রিজিমে করেন নাকি নিউ ট্যাক্স রিজিমে শিফট হয়ে গেছেন, কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করলে কর দায় কমানো যেতে পারে। অ্যাকাউন্টগুলিকে সক্রিয় রাখার জন্য ন্যূনতম বার্ষিক আমানত প্রয়োজন পড়ে। আর্থিক বছর শেষ হওয়ার আগে এই প্রকল্পগুলি সম্পর্কে তথ্য নেওয়া উচিত।
এবার বলা হয়েছে যে স্বাস্থ্য বিমা পলিসির প্রদত্ত প্রিমিয়ামের জন্য করদাতারা ধারা 80D এর অধীনে কর ছাড় কিন্তু পেয়ে, অর্থাৎ আপনি যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করে থাকেন তাহলে একটা পাবেন, আপনি ক্রস পাবেন 80D এর অধীনে কিন্তু আপনি কর ছাড় পেয়ে যাবেন। এই বিধানের অধীনে ব্যক্তিরা নিজের এবং তাদের পরিবারের জন্যে প্রদত্ত প্রিমিয়ামের উপরে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত কর দাবি করতে পারে, অর্থাৎ 25,000 পর্যন্ত আপনি ইনকাম ট্যাক্সের রিবেট পেয়ে যাবেন। যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স করে থাকেন তো সেক্ষেত্রে আপনি 80Dতে দেখাতে পারবেন এবং সেক্ষেত্রে 25,000 পর্যন্ত আপনি রিফান্ড দাবি করতে পারবেন। কিন্তু কোন কোন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 80D অ্যাপ্লিকেবল হয় সেটা কিন্তু একবার দেখে নেবেন। সমস্ত ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু 80D অ্যাপ্লিকেবল হয় না। দেখুন, এবার বিমাকৃত ব্যক্তির বয়স 60 বছরের বেশি হলে এই সীমা 50,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায়। অতিরিক্তভাবে পিতামাতার স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের উপরে অতিরিক্ত কর্তন পাওয়া যায় যা কর ছাড় প্রদান করে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনি বড় রকমের কর ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এখনও পর্যন্ত আমরা 4টি জিনিস জানলাম। 1 নম্বর হচ্ছে, যদি আপনি কোথাও বিনিয়োগ করে থাকেন SSY বা PPF অথবা NSC, তো তার প্রমাণপত্র আপনাকে জমা দিতে হবে আপনার এমপ্লয়ারকে, অর্থাৎ যেখানে আপনি চাকরি করছেন সেখানে জমা করতে হবে। দ্বিতীয়তে আমরা কি বললাম? দ্বিতীয়তে আমরা বললাম যে অ্যাডভান্স ট্যাক্সের যদি আপনি লায়েবল হয়ে থাকেন, আপনার ট্যাক্স লায়াবিলিটি যদি 10,000-এর বেশি হয় তাহলে আপনাকে অগ্রিম কর প্রদান করতে হবে। 3 নম্বরে হচ্ছে, কর সাশ্রয়ী স্কিমে যদি আপনাকে বিনিয়োগ করতে হয়, অর্থাৎ যদি আপনি ভাবেন যে আপনি ওল্ড ট্যাক্স রিজিমে, অবশ্যই ওল্ড ট্যাক্স রিজিমে আপনি ইনকাম ট্যাক্স আপনি রিবেট বা ইনকাম ট্যাক্সে আপনি ক্লেম করবেন, রিফান্ড ক্লেম করবেন, তো সেক্ষেত্রে আপনাকে 31শে মার্চের মধ্যেই আপনাকে ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি SSYতে ইনভেস্ট করতে পারেন 1.5 লক্ষ টাকা পর্যন্ত, PPFে করতে পারেন 1.5 লক্ষ টাকা পর্যন্ত, NSCতে করতে পারেন। কিন্তু তিনটে একবারে 1.5 লক্ষ করলেন, 4.5 লক্ষ ক্লেম পেলেন, সেটা কিন্তু হবে না। যে কোনো একটা, SSY করলে SSY, PPF করলে PPF, NSC করলে NSC। তো ঠিক আছে, তো সেটা আপনি কিন্তু করতে পারবেন এবং এটা করতে গেলে আপনাকে 31শে মার্চের মধ্যে করতে হবে। এবং 4 নম্বরে কি বললাম আপনাদের, যে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ছাড় পাবেন 80Dতে, কিন্তু কোন কোন প্রিমিয়ামে ছাড় পাবেন সেটা কিন্তু একবার শুনে নেবেন। এছাড়া যদি আপনি রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে 31শে মার্চের কিন্তু আপনাদের জন্য সুখবর রয়েছে। কারণ আপনাদের যে পরিমাণ ডিএ বাকি রয়েছে তার 25% কিন্তু আপনারা 31শে মার্চের, অর্থাৎ মানে এপ্রিলে আপনারা আপনি স্যালারি পাবেন সেখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেই কারণে অবশ্যই 31শে মার্চের আগে আপনারা একবার স্যালারি স্লিপ দেখে নেবেন যে সেক্ষেত্রে আপনাদের বকেয়া ডিএর পরিমাণ অ্যাডজাস্ট হয়েছে নাকি, বা এমনটাও হতে পারে এতগুলো যেহেতু ক্যালকুলেশন করবে সেক্ষেত্রে কোনো ভুলও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি একবার নিজে ক্যালকুলেশন করে নেবেন, তো ক্যালকুলেশন করে দেখে নেবেন যে আপনি কত টাকা পাচ্ছেন, তারপরে যত টাকা অ্যাডজাস্ট করা হয়েছে সেটা দেখে নেবেন। দুটো যদি সেম হয় তাহলে তো কোনো চাপ নেই, যদি সেম না হয় তাহলে আপনি একবার SIয়ের সঙ্গে কথা বলতে পারেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।